এক গ্রামে গৌতম বুদ্ধের একটি বিশাল আশ্রম ছিল। সেই আশ্রমে একজন অত্যন্ত বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী থাকতেন। তার এক শিষ্য ছিলেন যার প্রচুর কথা বলার অভ্যাস ছিল। তিনি সর্বদা সর্বত্র এমনকি ঘুমের মধ্যেও কথা বলতেন। তার এই কথা বলার অভ্যাস গড়ে উঠেছিল যখন তিনি বাড়ি বাড়ি ভিক্ষা চাইতে যেতেন। তখন তিনি কেবল ভিক্ষাই নয়, সেই বাড়ির গল্পগুলিও ফিরিয়ে আনতেন এবং অন্যান্য সন্ন্যাসীদের কাছে বলতেন। একজনের সামনে অন্যজনের নিন্দা করা তার অভ্যাস ছিল। তিনি অন্যদের সামনে নিজের প্রচুর প্রশংসা করতেন। তিনি সর্বদা নিজেকে সবচেয়ে জ্ঞানী এবং সেরা মনে করতেন এবং অন্যদের সামনে নিজেকে জাহির করতেন। তিনি নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ মনে করতেন। তিনি বলেছিলেন, আমি একটি খুব ধনী পরিবার থেকে এসেছি। আমি যদি চাইতাম আমি বিলাসিতা এবং জাঁকজমকের জীবনযাপন করতে পারতাম, কিন্তু আমি সব কিছু ছেড়ে দিয়ে এখানে এসেছি, কারণ আমি সত্যের সন্ধান করতে চাই। আমি জীবনকে জানতে চাই, আমি নিজেকে জানতে চাই। অতএব আমার এই ত্যাগ তোমাদের সকলের মধ্যে সেরা। একদিন বৌদ্ধ ভিক্ষু তার সকল শিষ্যকে ডেকে বললেন, তোমাদের প্রত্যেককে আগামী মাসের জন্য এমন একটি সংকল্প করতে হবে যা তোমাদের ইচ্ছাশক্তিকে শক্তিশালী করবে। তোমরা তোমাদের ক্ষমতার উপর ভিত্তি করে এমন সংকল্প নিতে পারো যা তোমাদের অভ্যন্তরীণ শক্তি জাগিয়ে তুলবে। তোমাদের মধ্যে কেউ যদি মাস শেষ হবার আগেই তাদের সংকল্প সম্পন্ন করে, তাহলে তারা তাদের পুরনো রুটিনে ফিরে যেতে পারো। প্রত্যেক শিষ্য তাদের ক্ষমতার উপর ভিত্তি করে সংকল্প নিতে শুরু করে। কারো কারো খুব বড় সংকল্প ছিল, আবার কারোর খুব ছোট সংকল্প ছিল। বৌদ্ধ ভিক্ষুর সাথে তাদের সংকল্প ভাগ করে নেওয়ার পর শিষ্যরা তাদের কাজে ফিরে গেল। যে শিষ্য নিজেকে সেরা মনে করত, সে সরাসরি সন্ন্যাসীর ঘরে গিয়ে বলল, আমি কোনো ছোট সংকল্প নিতে চাই না, আমি আমার মতোই সবচেয়ে শক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ সংকল্প নিতে চাই। দয়া করে আমাকে বলুন, আমার কোন সংকল্প নেওয়া উচিত? এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু হেসে বললেন, আমি তোমাদের যে সংকল্প দিচ্ছি তা কি তোমরা পূরণ করতে পারবে? আমার মনে হয় এটা তোমাদের ক্ষমতার বাইরে। আমি তোমাদের যা করতে বলবো তা তোমরা করতে পারবে না। অতএব তোমরা যদি নিজেদের সংকল্প বেছে নাও তাহলেই ভালো হবে। শিষ্য উত্তর দিলেন, গুরুজি, আমি সব কিছু করতে পারি। আপনি আমাকে যে সংকল্পই দিন না কেন আমি তা পূরণ করব। দয়া করে আমাকে সেই সংকল্পটি বলুন। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, ঠিক আছে, তাহলে আগামী মাসের জন্য তোমাকে পুরো 1 মাস চুপ থাকতে হবে, তুমি কিচ্ছু বলতে পারবে না। এই কথা শুনে শিষ্য বললেন, গুরুজি, এটা খুবই সহজ সংকল্প, আমার ক্ষমতা অনুসারে আমাকে এই সংকল্পটি দিন। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, প্রথমে আমি তোমাকে যে সংকল্প দিয়েছি তা পূরণ করুন। শিষ্য তার গুরুর কথায় রাজি হয়ে চুপ করে গেলেন। তিনি উঠে গুরুর ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রথমে তার কোনো সমস্যা হয়নি, তিনি কাজটি খুব সহজ বলে মনে করেছিলেন। তিনি একটি দিন নীরবে কাটিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় দিন থেকে তার মন ফুলে উঠতে শুরু করে। তৃতীয় দিন পর্যন্ত তিনি অসহ্য বোধ করেছিলেন, ভারী কিছু তার ওপর চাপিয়ে দিয়েছিল। চতুর্থ দিন পর্যন্ত তিনি একটি অদ্ভুত অস্বস্তি অনুভব করেছিলেন। আশ্রমের সমস্ত শিষ্যদের একে অপরের সাথে আরামে কথা বলতে দেখে এই শিষ্যও কথা বলার তীব্র তাড়না অনুভব করেছিলেন। কিন্তু যখনই তিনি কথা বলতে যেতেন, তিনি তার সংকল্পটি মনে রাখতেন। আরও কয়েকদিন এভাবেই কেটে যেত। এবার শিষ্য অসুস্থ হয়ে পড়লেন। তার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। খেতে বা পান করতে তার কোনো ইচ্ছা ছিল না। তিনি কেবল কথা বলতে চেয়েছিলেন। তিনি বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে তার সামনে বসলেন। তিনি একটি কাগজে লিখেছিলেন, গুরুজি, আমি আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, কথা না বলে আমি ঠিকমতো শ্বাস নিতে পারছি না। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার কি করা উচিত? আমার কি আমার সংকল্প ত্যাগ করা উচিত? বৌদ্ধ সন্ন্যাসী এটি দেখে হেসে বললেন, সংকল্প ভাঙার জন্য, কিন্তু যার সংকল্প পূরণ করার ক্ষমতা আছে কেবল সে তার অভ্যন্তরীণ শক্তি প্রসারিত করতে সক্ষম, এবং যে তার অভ্যন্তরীণ শক্তি প্রসারিত করে কেবল সে সচেতনতার পথে এগিয়ে যায়। আপনি আপনার নিজের ইচ্ছার সংকল্প নিয়েছিলেন, এবং যদি আপনি এটি পূরণ করতে না চান তাহলে এটিও আপনার পছন্দ। অনেক শিষ্য ইতিমধ্যেই তাদের সংকল্প ত্যাগ করে তাদের পুরনো রুটিনে ফিরে এসেছেন। যদি তোমরা এটা করতে না পারো তাহলে তুমিও একই কাজ করতে পারো। তুমি তোমার পুরনো রুটিনে ফিরে যেতে পারো, কিন্তু মনে রেখো, যদি তুমি এত ছোট সংকল্প পূরণ করতে না পারো তাহলে ভবিষ্যতে তুমি কিভাবে আরও বিশাল কাজ সম্পন্ন করতে পারবে? বাকিটা তোমার হাতে। বৌদ্ধ সন্ন্যাসীর কথা শিষ্যের হৃদয় ছুঁয়ে গেল। সে কোনো কথা না বলে ফিরে এসে নিজেকে তার ঘরে আটকে রাখল। সে কেবল গুরুত্বপূর্ণ কাজের জন্যই বাইরে বেরিয়ে আসত, বাকি সময় তার ঘরেই সীমাবদ্ধ থাকত। এভাবে 15 দিন কেটে গেল, এবং এখন পর্যন্ত আশ্রমের সমস্ত শিষ্য তাদের সংকল্প ভঙ্গ করেছিল। কিন্তু সেই শিষ্যের সংকল্প এখনও অব্যাহত ছিল। তার নীরবতায় পুরো আশ্রম গুঞ্জরিত ছিল।
15 দিন পর সে আবার বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গেল এবং একটি কাগজে লিখল, গুরুজি, আমি বাইরে থেকে নীরব, কিন্তু আমার ভেতরে অনেক শব্দ, অনেক নেতিবাচক চিন্তা আমার মনকে অস্থির করে তোলে। আমি আমার মনের ভেতরে কথা বলতে থাকি, যা কখনো শেষ হয় না। আমি বাইরে থেকে যত নীরব থাকি, আমার ভেতরে তত বেশি শব্দ হয়। আমার সংকল্প কি এখনও অব্যাহত আছে? বুদ্ধ ভিক্ষু বললেন, হ্যাঁ, অবশ্যই, তোমার সংকল্প এখনও অব্যাহত আছে, কিন্তু যতক্ষণ তোমার ভেতরে এই কণ্ঠস্বর থাকবে, ততক্ষণ তোমার মন কথা বলতে থাকবে, কারণ কথা বলা তোমার অভ্যাস। তুমি বাইরে চুপ থাকতে পারো, কিন্তু এই কণ্ঠস্বর তোমার ভেতরে কথা বলতে থাকবে। তোমাকে এই কণ্ঠস্বর থেকে দূরে সরে যেতে হবে। শিষ্য তাদের ধন্যবাদ জানিয়ে চলে যায়। পরের দিন সকালে সে আশ্রম থেকে বিদায় নিয়ে বনের দিকে রওনা দেয়। অনেক দিন কেটে গেছে, ব্রত শেষ হয়েছে, কিন্তু শিষ্য এখনও ফিরে আসেনি। আশ্রমের সবাই চিন্তিত ছিল যে কোনো বন্য প্রাণী তাকে খেয়ে ফেলেছে। অনেকে তাকে খুঁজে বের করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। এই সবের মধ্যে বৌদ্ধ ভিক্ষু আত্মবিশ্বাসী ছিলেন যে শিষ্য যেখানেই থাকুক না কেন নিরাপদ এবং সুস্থ আছেন। একদিন আরেকজন শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, গুরুজি, আমার মনে একটা প্রশ্ন আছে। সন্ন্যাসী বললেন, আমাকে জিজ্ঞাসা করুন, আপনি কি জিজ্ঞাসা করতে চান? শিষ্য বললেন, গুরুজি, সেই বাচাল সন্ন্যাসীর কি হতে পারে? তাকে কি বন্য প্রাণী খেয়ে ফেলেছে? বৌদ্ধ ভিক্ষু উত্তর দিলেন, হয়তো বন্য প্রাণী তাকে তাদের শিকার করে ফেলেছে, কিন্তু তার ফিরে না আসার অন্য কারণও থাকতে পারে। সে যা খুঁজছিল তা হয়তো সে খুঁজে পেয়েছে। তারপর শিষ্য গুরুকে জিজ্ঞাসা করলেন, গুরু, খুব বেশি কথা বলা কি আমাদের জন্য সত্যিই ক্ষতিকর? বৌদ্ধ ভিক্ষু বললেন, এটা প্রায়ই বলা হয় যে একজন ব্যক্তির জীবনের অনেক সমস্যার মধ্যে একটি হলো তারা চুপ থাকতে পারে না। আমরা সবসময় কথা বলার প্রয়োজন অনুভব করি, এমনকি যখন কথা বলার প্রয়োজন নেই, অথবা আমরা জানি যে কথা বলার ফলে কেবল নেতিবাচক পরিণতিই হবে, তবুও আমরা কথা বলতে থাকি। আমাদের সমস্যার একটি বড় অংশ আমাদের বেশি কথা বলার প্রবণতা থেকে উদ্ভূত হয়। অনেক পারিবারিক বিরোধ অতিরিক্ত কথাবার্তার কারণে হয়। আমরা সবাই চাই অন্যরা আমাদের কথা শুনুক, কিন্তু আমরা অন্যদের কথা শুনতে চাই না। আমরা কেবল আমাদের নিজস্ব মতামত প্রকাশ করতে এবং অন্যদের কাছ থেকে শুনতে আগ্রহী যে আমরা সঠিক। এটি আরও ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এবং আমরা এভাবেই আমাদের জীবন কাটাই। এই বকবক আমাদের জীবনে অপ্রয়োজনীয় উদ্বেগ এবং ভুল বোঝাবুঝি বৃদ্ধি করে। এই অজ্ঞতার মধ্যে আমরা আমাদের জীবন, আমাদের বোধগম্যতা এবং আমাদের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলি নষ্ট করি। কিন্তু বিনিময়ে আমরা কি পাব? কিছুই না। সব কিছু নষ্ট এবং অপচয়। মাত্র কয়েকজন বুঝতে পারে যে এই উন্মাদনায় আমরা কি হারিয়েছি। তারপর শিষ্য জিজ্ঞাসা করলেন, গুরু, সমাধান কি? সন্ন্যাসী উত্তর দিলেন, একমাত্র উপায় হল সম্পূর্ণ সচেতনতার সাথে আপনার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করা, বর্তমানে বেঁচে থাকা, সমস্ত মানসিক সমস্যা নিয়ে চিন্তা করা এবং সম্পূর্ণ সচেতনতার সাথে কাজ করা জীবনে অলৌকিক পরিবর্তন আনে। তার প্রশ্নের উত্তর পাওয়ার পর শিষ্য গুরুকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। শিষ্য আশ্রম ছেড়ে বনে যাওয়ার 3 মাস কেটে গেছে। এখনও পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি। বৌদ্ধ ভিক্ষুরা এখন তার ফিরে আসার ধারণা ছেড়ে দিয়েছিলেন। একদিন শিষ্য আশ্রমে ফিরে আসেন। সবাই তাকে দেখে অবাক এবং খুশি হয়েছিল। সে আর সেই একই ব্যক্তি নেই যে আশ্রম ছেড়ে এসেছিল। তার মধ্যে এক অসাধারণ পরিবর্তন এসেছিল। তার মুখ থেকে শান্তির অনুভূতি বিচ্ছুরিত হয়েছিল। তার মুখে গভীর শান্তি ছিল, যেন আশ্রমে প্রবেশ করার সাথে সাথেই সকল শিষ্য তাকে ঘিরে ধরে এবং তার সাথে কথা বলতে শুরু করে। তিনিও সকলের সাথে কথা বলতে শুরু করেন। তার কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি আর আগের মতো অধৈর্য এবং বাচাল ব্যক্তি নন। তার মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি শব্দ মধুর মতো মিষ্টি। শিষ্যদের সাথে কিছুক্ষণ কথা বলার পর তিনি বৌদ্ধ সন্ন্যাসীর ঘরে গিয়ে তার গুরুর পা ছুঁয়ে জিজ্ঞাসা করলেন, আমি কি এখনো চুপ? আমার সংকল্প কি এখনো অব্যাহত আছে? হ্যাঁ, তুমি এখনো চুপ করে আছো। তোমার মুখ থেকে একটি শব্দও বেরোচ্ছে না এবং তোমার সংকল্প এখনো অব্যাহত আছে। শিষ্য বললেন, আমি যখন আশ্রম ছেড়ে বেরিয়ে আসি তখন কেবল জিভ দিয়ে চুপ ছিলাম, কিন্তু ভেতরে অনেক শব্দ হচ্ছিল। তাই আমি বনে গেলাম। আশা করেছিলাম যে সেখানে আমি আমার চাওয়া শান্তি খুঁজে পাব। যতই আমি নির্জনে যেতাম, আমার ভেতরের কণ্ঠস্বর ততই জোরে জোরে উঠত। তখনই আমি বুঝতে পারতাম যে আমি কতটা ভুল ছিলাম। যখন আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব এবং সহভিক্ষুদের কাছে খারাপ কথা বলতাম, তখন আমার সবসময় মনে হতো যে আমি যা বলছি তা ঠিক। এমনকি যখন আমি ভিক্ষুদের পিছনে কথা বলতাম এবং তাদের সমালোচনা করতাম, আমি তাদের নিয়ে মজা করতাম। আমি ভাবতাম যে আমি সব দিক থেকেই তাদের চেয়ে ভালো।
কিন্তু সেদিন প্রথমবারের মতো আমি বুঝতে পারলাম যে আমি কতটা ভুল। এই কণ্ঠস্বরগুলি দীর্ঘ সময় ধরে আমার ভেতরে প্রতিধ্বনিত হতে থাকে, কিন্তু হঠাৎ একদিন তারা সব মিলিয়ে যায়। আমি ভেতর থেকে চুপ হয়ে যাই। সেই ঘন বনে কথা বলার কেউ ছিল না এবং আমার ভেতরে শান্তি এসেছিল। এখন আমি নীরবতার আসল অর্থ বুঝতে পেরেছি। আমার চারপাশে শান্তি ছিল, যদিও কিছু শব্দ যা আমি আগে শুনতে পাচ্ছিলাম না এখনও রয়ে গেছে। এখন আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম বাতাসের শব্দ, পাখির কিচিরমিচির এবং প্রবাহিত জলের শব্দ। আমি পূর্ণ সচেতনতার সাথে এই সমস্ত শব্দ শুনতে পেলাম। আমি আগে কখনো আমার চারপাশে এত শান্তি অনুভব করিনি। আমার চারপাশে প্রকৃতির সৌন্দর্য দেখে আমি চিৎকার করে বললাম, হে ঈশ্বর, এ কেমন শান্তি! এখানে সবকিছু এত শান্ত কেন? কিন্তু এত চিৎকার করার পরেও সেই শান্তি রয়ে গেল। সবকিছু আগের মতোই শান্ত ছিল, বাইরে এবং ভিতরে। গুরুজি, আমি আমার সন্ন্যাসী বন্ধুদের সাথে কথা বলেছি এবং আপনার সাথেও। আমি কথা বলছি, হাঁটছি এবং সবকিছু অনুভব করছি, কিন্তু আমি ভিতরে এবং শান্তিতে একা। এখন আমি খুব স্পষ্টভাবে সবকিছু দেখতে পাচ্ছি এবং খুব স্পষ্টভাবে সবকিছু শুনতে পাচ্ছি। বৌদ্ধ সন্ন্যাসী বলেছিলেন যে আমাদের মধ্যে যে অস্থিরতা দেখা দেয় তা আমাদের অতিরিক্ত কথা বলার কারণে হয়, কিন্তু যখন আমরা নিজেদের মধ্যে তাকাই তখন আমরা শান্তি অনুভব করি। আমরা খুব বেশি কথা বলি এবং খুব কম শুনি। এটি একটি অভ্যেসে পরিণত হয় এবং তারপরে আমাদের সমস্ত শক্তি এই অপ্রয়োজনীয় জিনিসগুলিতে নষ্ট হয়। এমন সমাজ হতাশায় ভরে যায়, কারণ মানুষ একে অপরের কথা শুনতে চায় না, বুঝতেও চায় না। তারা নীরবতার গুরুত্ব বোঝে না। বিশ্বজুড়ে যুদ্ধের একটি প্রধান কারণ হল মানুষের অতিরিক্ত কথা বলা। অতএব আমাদের কেবল যতটা প্রয়োজন ততটা কথা বলা উচিত এবং আমাদের শক্তি অপচয় করা উচিত নয়। অপ্রয়োজনীয় কথাবার্তা আমাদের কখনোই নিজেদের ভেতরে তাকাতে দেয় না। আমরা যদি নিজেদের ভেতরে দেখতে চাই তাহলে আমাদের জিভ বন্ধ রাখতে হবে। অতএব যে কোনো বৌদ্ধ ভিক্ষু যিনি জ্ঞানার্জন পান তিনি সর্বদা নির্জনে থাকতে পছন্দ করেন, যাতে তিনি অতিরিক্ত কথা বলা এড়াতে পারেন। কিন্তু তার ভেতরে যেতে হলে আমাদের এই পৃথিবী থেকে দূরে থাকার প্রয়োজন নেই। আমরা মানুষের মধ্যে থাকা সত্ত্বেও নির্জনতা অর্জন করতে পারি, তবে এর জন্য আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। এই গল্পের সারমর্ম হল অপ্রয়োজনীয় কথা বলা শক্তির অপচয়। আশা করি আজকের গল্পটি আপনার পছন্দ হয়েছে। যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।